আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বাসায় একটা পরীক্ষা দিতে বলা হয়েছে এবং পরীক্ষার প্রশ্ন এবং খাতাগুলো তোমরা নিয়ে গেছো। তো আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষার উদ্দেশ্য হলো যাতে তোমরা পড়ালেখার পেছনে লেগে থাকো এবং বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করো আরো বেশি করে। এই জন্য মূলত এই পরীক্ষাগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা ভালোভাবে পড়ে এবং মুখস্থ করে কিংবা জেনে বুঝে সুন্দর করে পরীক্ষা দিবে। তো এর মাঝেও অনলাইন ক্লাসটা চলমান আছে তোমাদের উপকারের জন্য। তো আমরা আজকে ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আবার একটু আলোচনা করব। এটা একদিন আলোচনা করা হয়েছিল। ডাব্লিউএস কোশ্চেনটা একটু কঠিন মনে হতে পারে, তারপরেও তোমরা একটু মনোযোগ দিয়ে, এবং এর আগেও কিছু করানো হয়েছে, তো মনোযোগ দিয়ে করবে। এখানে একটু বেশি নাম্বার আছে, যেহেতু প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, তো 5টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন তৈরি করতে হয়, তার জন্য তোমাদের 10 নাম্বার থাকে। তো যাই হোক, আমরা আজকে কোশ্চেন নাম্বার 9 পেজ 175 পৃষ্ঠা। এটা হলো চৌধুরী অ্যান্ড হুসাইনের অ্যাডভান্স গাইড। তোমরা এটা ফলো করবে। তোমাদের এখান থেকেই সিলেবাস এবং প্রশ্ন সবগুলো এখান থেকে করানো হয়েছে, অতএব তোমরা এটা ফলো করবে এবং জানার বোঝার চেষ্টা করবে। তো 175 পৃষ্ঠায় 1-2 সম্ভবত আমি করিয়েছিলাম। আজকে 3 নাম্বারটা আমি করাই দিই। 3-4 বা যে যতগুলো করানো সম্ভব এগুলো আমি প্র্যাকটিস করাই। তো যেমন 3 নাম্বার প্রথমে আছে, হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। তো এখানে আন্ডারলাইন করা আছে কিসে? বাংলাদেশ সম্পর্কে একটা বই, অর্থাৎ সে কি পড়ছে এটা আমরা জিজ্ঞাসা করতে পারি, তাহলে অ্যান্সারটা এটা আসে। যেমন দেখো 3 নাম্বার প্রশ্ন, তিনের অনে আছে কি? হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। হি ইজ রিডিং আ বুক about বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে, বুক অ্যাবাউট বাংলাদেশ। এটা এখানে দেয়া আছে। 2 দেয়া আছে কি? দে কাম টু দ্য ক্লাব। দে কাম টু দ্য ক্লাব to practice speaking English. They come to the club to practice speaking English. To the club. আরেকটা প্রশ্ন লিখি, অ্যান্ডি স্মিথ। অ্যান্ডি স্মিথ is working with an NGO here. এখানে অ্যান্ডি স্মিথ। আরো 2টা আছে, আমি আগে 3টা প্রশ্নের অ্যান্সারটা তোমাদের বুঝিয়ে নিই। এর আগে
এক ক্লাসে তোমাদের ডাব্লিউএস সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছিল, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, যেমন হু, হুম, হুজ, হুইজ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ধরনের যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো এবং এই ডাব্লিউএস ওয়ার্ড গুলোর বাংলা অর্থ কি সেগুলো আমি লিখে দিয়েছিলাম। তো এই বাংলা অর্থগুলো অবশ্যই জানতে হবে। সাথে কি জানতে হবে? সাথে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এরপরে আমাদের বাংলা অর্থগুলো, একটা সেন্টেন্সের বাংলা অর্থ বা বাংলা লাইনের অর্থ জেনে প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ এখানে মনে করো প্রশ্ন উত্তর আছে, তোমার প্রশ্ন তৈরি করতে হবে। যেমন হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। এখন আন্ডারলাইন করা আছে কোথায়? একটা বই, বাংলাদেশ সম্পর্কে একটা বই। তাহলে আমি কিভাবে প্রশ্ন করলে উত্তরটা এটা এটা আসবে যে বাংলাদেশ সম্পর্কে একটা বই, কি দিয়ে প্রশ্ন করলে? তো আমরা প্রশ্ন করতে পারি যে সে কি পড়ছে। আমরা যদি বাংলায় আগে তৈরি করে নিই সে কি পড়ছে, তখন উত্তরটা আসবে সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। মানে প্রশ্নটা এমন ভাবে হতে হবে যেমন উত্তরটা যেন ওই আন্ডারলাইন ওয়ার্ডটাকে নির্দেশ করে, বা ওই উত্তরটা যেন ওই আন্ডারলাইন ওয়ার্ডটাই হয়, এমন ভাবে প্রশ্ন করতে হবে। আর যদি আন্ডারলাইন না করা থাকতো তাহলে বিভিন্ন ভাবে প্রশ্ন করা যেত। কে পড়ছে, কে কি করছে, কে বই সম্পর্কে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যেত। কিন্তু এখানে আন্ডারলাইন দেওয়ার অর্থ হলো বা বোল্ড কালারে লেখার অর্থ হলো যে প্রশ্নটা এমন ভাবে করতে হবে যেন উত্তরটা ওটাই হয়। তো যাই হোক, তাহলে প্রথমে এখানে যেটা আছে, আমরা যদি প্রশ্ন করি যে সে কি পড়ছে, কি, তাহলে কি ইংলিশ হলো হোয়াট। এবং তাহলে আমরা এই একের অ্যান্সারটা আগে লিখি। একের অ্যান্সারটা কি হবে? হোয়াট আসবে প্রথমে। এরপর তোমাদের বলা হয়েছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে আসবে। যার এখনো পর্যন্ত অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া হয় নাই বা মুখস্থ করে নাই, অবশ্যই তোমরা অ্যাটলিস্ট খুব বেশি ভালো না বুঝলেও অন্তত অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো তোমরা মুখস্থ করবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে অক্সিলারি ভার্ব, এবং আস্তে আস্তে বুঝতে পারবে যে এটা মূলত মূল ভার্বকে সাহায্য করে। তো যাই হোক, এই সেন্টেন্সে ইজ, এই ইজ একটা অক্সিলারি ভার্ব এবং ইজ আছে হি এর পরে, কিন্তু আমরা লিখবো কি হি এর আগে, অর্থাৎ হোয়াট ইজ হি। তাহলে হি এর আগে লেখা হয়েছে, যেখানে ছিল কি হি এর পরে, কিন্তু হয়ে গেছে হি এর আগে। অর্থাৎ আমরা যখন ইন্টারোগেটিভ বা প্রশ্ন তৈরি করবো তখন অবশ্যই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে আসবে। আর যদি অক্সিলারি ভার্ব একের বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রথম অংশটি আগে আসবে, এটা সবসময় মনে রাখতে হবে। তা অক্সিলারি ভার্ব একের বেশি কিভাবে হতে পারে? যেমন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ওখানে শ্যাল, উইল বা হ্যাভ বিন সবগুলো অক্সিলারি ভার্ব। অর্থাৎ একের বেশি যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে সেখানে প্রথম অক্সিলারি ভার্বকে সাবজেক্টের এভাবে সাবজেক্ট আগে আনতে হবে, বাকিটা পর্যায়ক্রমে বসে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ হি, এরপরে আছে কি রিডিং। হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে, তাহলে অ্যান্সারটা আসবে সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। সে কি পড়ছে? সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। এটা হলো 1 নম্বর প্রশ্ন উত্তর। তো এজন্য আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এখানে বাংলা অর্থটা কি, এই সেন্টেন্সের বাংলা অর্থটা কি। বাংলা অর্থ না পারলে তো আসলে ডাব্লিউএস কোশ্চেনের রুল করেও এটা খুব কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য ইংলিশে অর্থের গুরুত্ব অনেক বেশি, যে কোনো জায়গায় অর্থের গুরুত্ব অনেক বেশি, যে বাংলা অর্থটা কি। যাই হোক, এরপরে দেখো, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা আসে টু দ্য ক্লাব, ক্লাবে আসে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলা চর্চা করার জন্য। ইংরেজি কথা বলা চর্চা করার জন্য তারা ক্লাবে আসে। আন্ডারলাইন করা আছে কোথায়? টু দ্য ক্লাব, টু দ্য ক্লাব। তাহলে এটা কি জায়গার নাম? সবসময় জায়গার নাম হলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। যদি কোনো স্থান হয় তাহলে কি করতে হবে? হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। টাইম হলে কি করতে হবে? হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, মানে সময় বোঝালে। তো এরকম আর কি। তো এখানে যেটা আছে সেটা হলো স্থানকে নির্দেশ করছে, ক্লাব।
স্থানকে নির্দেশ করছে। অতএব আমাদের প্রথমেই মাথা আনতে হবে যে এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হোয়ার দিয়ে যদি প্রশ্ন করি, 2 নম্বরে আমরা প্রথমে হোয়ার লিখলাম। হোয়ার লেখার পরে ওই যে বারবার বলছে যে অক্সিলারি ভার্বটা আগে আসবে সাবজেক্টের আগে। এখন এই সেন্টেন্সে দেখো, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন কি করবে? এটাও বলা হয়েছিল যে অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বলবে। মুখে বললে হয়তো মনে থাকবে না, প্রয়োজনে তোমরা লিখে নিবে। দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড, প্রেজেন্টে ডু ডাজ, পাস্টে ডিড। আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ, পাস্টে ডিড। এই যে ভার্ব কাম, এটা প্রেজেন্টে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন ডু বা ডাজ আসবে। এখানে যেহেতু এস বাই এস নাই, এই জন্য আমরা কি লিখবো? ডু লিখবো। যদি এখানে কাম না হয়ে হতো কামস, তাহলে আমরা এখানে লিখতাম ডাজ। যদি কাম বা কামস না হয় এখানে হতো কাম, এর পাস্ট টেন্স হলো কেম, তাহলে এখানে লিখতে হতো ডিড। অর্থাৎ তোমার এখন আর একটা জিনিস জানা লাগতেছে, সেটা হলো কি কনজুগেশন অফ ভার্ব। তাহলে ইংলিশ পড়তে গেলে আমাদের সিলেবাসে তো আসলে গ্রামার কোনো অংশ যুক্ত করা নাই, তারপরও তোমাদের নিজ দায়িত্বে এই পড়াগুলো পড়তে হবে। অক্সিলারি ভার্ব, পার্সন, তারপরে তোমার কনজুগেশন অফ ভার্ব এবং অন্যান্য যে বিভিন্ন প্যাসেজের যে বাংলা অর্থগুলো, ওয়ার্ড মিনিং গুলো সবসময় তোমরা সুন্দর করে জানবে, বোঝার চেষ্টা করবে। কারণ এই ওয়ার্ড মিনিং কিংবা এই কনজুগেশন অফ ভার্ব গুলো যদি না জানো তাহলে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে না। কারণ এখানে দেখো কাম কোন ফর্মে আছে? ভি অন। ভি অনটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 1 নম্বর ফর্মকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর ফর্মকে বলা হয় পাস্ট ফর্ম, 3 নম্বর ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যাই হোক, এখানে যেহেতু 1 নম্বর ফর্ম আছে এই জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে লিখছি ডু। তাহলে হোয়ার ডু, এরপরে কি আসবে? এই যে দে, সাবজেক্ট হোয়ার ডু দে, এখানে কাম ছিল আমরা কামই লিখবো। হোয়ার ডু দে কাম, তারা কোথায় আসে। এরপর বাকি অংশ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। হোয়ার ডু দে কাম টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ যেটা আন্ডারলাইন করা থাকবে সেই অংশটুকু বাদে বাকি সবই লিখতে হবে। তারা কোথায় আসে? হোয়ার ডু দে কাম, তারা কোথায় আসে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলা চর্চা করার জন্য তারা কোথায় আসে। তাহলে অ্যান্সারটা হবে কি? তারা ক্লাবে আসে, তারা আসে ক্লাবে। এখানে আমরা আর একটা সেন্টেন্স দেখি, তাহলে 2 এর উত্তর হবে এটা। তিনে আছে দেখো, অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। অ্যান্ডি স্মিথ এখানে একটা এনজিওতে কাজ করছে। তো এই যে এনজিওতে অ্যান্ডি স্মিথ কাজ করে, এখানে আন্ডারলাইন করা আছে অ্যান্ডি স্মিথের নিচে। অর্থাৎ যখন বাক্যের শুরুতে কোনো ব্যক্তির নিচে আন্ডারলাইন করা থাকবে তাহলে বুঝে নিতে হবে এখানে অবশ্যই হু দিয়ে প্রশ্ন করতে হবে। এই একটা সূত্র বলা যায় যে যখন ব্যক্তিবাচক বা ব্যক্তির নামের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন সেক্ষেত্রে আমরা হু দিয়ে প্রশ্ন করতে হবে। 3 নম্বরে খুব সহজে আমরা লিখতে পারি হু। এরপরে এখানে আর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব এটা কোনো কিছু দেখার দরকার নেই। হু যখন এরকম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সরাসরি বাকি অংশ বসে যাবে। অর্থাৎ অ্যান্ডি স্মিথ এত আন্ডারলাইন করা মানে এখানে এর পরিবর্তে হুটা বসিয়ে বাকি যা আছে সব বসবে। অর্থাৎ হু ইজ ওয়ার্কিং উইথ
উইথ অ্যান এনজিও হিয়ার। কোয়েশ্চেন মার্ক, অবশ্যই বাক্য শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। হু ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, অর্থাৎ অ্যান্ডি স্মিথের পরিবর্তে আমরা শুধুমাত্র হুটাকে লিখছি, এই হু লিখে বাকি অংশটা সম্পূর্ণ লিখতে হবে, তাহলে এখানে অ্যান্সারটা সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। চার নম্বরে লেখা আছে we can practice our English. We can practice our English. We can practice our English with him. আমরা তার সাথে আমাদের ইংরেজিটা চর্চা করতে পারি। Practice our English. We can practice our English with him. তার সাথে we can আমরা করতে পারি, কি করতে পারি? প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে? উই ক্যান আমরা পারি, তাহলে আমরা কি পারি? প্র্যাকটিস করতে পারি আওয়ার ইংলিশ, আমাদের ইংরেজি, উইথ হিম তার সাথে। অর্থাৎ এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে অ্যান্সারটা হবে কি হোয়াট, এরপর এখানে অক্সিলারি ভার্ব আছে, উই এর পরে আমরা এখন আগে লিখব হোয়াট ক্যান ইউ। দেখো এখানে ছিল উই, উইয়ের জায়গায় হয়ে গেছে ইউ, মানে আই কিংবা উই থাকলে সেখানে ইউ লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ হলো উই মানে আমরা, ইউ মানে তুমি কিংবা তোমরা। তা আমরা পারি, যখন আমরা প্রশ্ন করব তখন হবে কি তোমরা। আর তোমরা কি পারো? তোমরা তার সাথে কি করতে পারো? তাহলে আমরা উত্তরটা আসবে কি আমরা তার সাথে ইংরেজিতে কথা বলতে চর্চা করতে পারি। অর্থাৎ আমরা যদি প্রশ্ন তোমাকে বা তোমাদেরকে তোমরা দিয়ে প্রশ্ন না করি তাহলে তো উত্তর আমরা আসবে না। আমরা যখন আমরা বা আমি থাকবে তখন তুমি বা তোমরা এটা দিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ আই কিংবা উই থাকলে সেখানে ইউ হবে। আই কিংবা উই, আমি আমরা, এটা থাকলে সবসময় ইউ লিখতে হবে। ইউ, আই কিংবা উই থাকলে ইউ লিখতে হবে, তো সেই কারণে ইউ লেখা হয়েছে এবং অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসছে। এখন কথা হলো এখানে মূল ভার্ব যেটা আছে প্র্যাকটিস মানে চর্চা করা, তো অনেকে এরকম মূল ভার্ব বুঝে না। মডাল অক্সিলারি ক্যান অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলোর পরে যে ভার্বটা বসে এটা হলো মূল ভার্ব। প্র্যাকটিস মানে চর্চা করা, এটা হলো মূল ভার্ব। যদি কখনো মূল ভার্বের তলায় আন্ডারলাইন করা থাকে, যদি কখনো মূল ভার্বের তলায় আন্ডারলাইন করা থাকে তাহলে ডু আনতে হয়। হোয়াট ক্যান ইউ ডু, আমরা লিখবো না যে হোয়াট ক্যান ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করতে পারো, এটা বলবো না, কারণ প্র্যাকটিসের তলায় আন্ডারলাইন করা আছে। যদি এখানে প্র্যাকটিসের তলায় আন্ডারলাইন করা না থেকে আওয়ার ইংলিশের তলায় আন্ডারলাইন করা থাকতো তাহলে আমরা লিখতে পারতাম, বলতে পারতাম হোয়াট ক্যান ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করো, তখন হতো কি আমাদের ইংলিশ। কিন্তু এখানে প্র্যাকটিসের তলায় আন্ডারলাইন করা আছে, যেহেতু মূল ভার্বের তলায় আন্ডারলাইন করা আছে এই জন্য প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা লিখবো ডু। যে কোনো ভার্বের ক্ষেত্রে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেখানে ডু লিখতে হবে। হোয়াট ক্যান ইউ ডু, তোমরা কি করতে পারো, উইথ হিম, তোমরা তার সাথে কি করতে পারো, তার সাথে, তখন অ্যান্সার আসবে আমরা তার সাথে ইংরেজিতে চর্চা করতে পারি। তাহলে কি ইংলিশ হোয়াট অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসলো,
আই কিংবা উই এর পরিবর্তে ইউ হলো প্র্যাকটিস মূল ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে, এই কারণে এখানে ডু, এরপর বাকি অংশ হোয়াট ক্যান ইউ ডু, তোমরা কি করতে পারো উইথ হিম, তার সাথে। তাহলে অ্যান্সারটা এটা আসে এবং এক্স্যাক্টলি এটাকে নির্দেশ করে। এবার 5 নাম্বারটা দেখো। Tamal will introduce Shima to Andy Smith. Tamal will introduce Shima to Andy Smith. এখানে ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি স্মিথ এর নিচে আন্ডারলাইন করা আছে। তমাল উইল ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি স্মিথ। তমাল সীমাকে পরিচয় করিয়ে দিবে অ্যান্ডি স্মিথের সাথে। তমাল সীমাকে পরিচয় করিয়ে দিবে অ্যান্ডি স্মিথের সাথে। তো এখানে পরিচয় করিয়ে দিবে অ্যান্ডি স্মিথের সাথে, এর নিচে আন্ডারলাইন করা আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তমাল কি করবে, তমাল কি করবে, আমরা এটা বলতে পারি যে তমাল কি করবে। তো সীমাকে অ্যান্ডি স্মিথের সাথে পরিচয় করিয়ে দিবে, এটা করবে, তার কাজ হলো এটা। অতএব আমরা এখানেও ঠিক একইভাবে হোয়াট দিয়ে প্রশ্ন করব। আমরা যদি 5 এর অ্যান্সারটা লিখতে যাই তাহলে অ্যান্সারটা এভাবে হওয়া উচিত যে হোয়াট, এরপরে এন্ড তমাল উইল ইন্ট্রোডিউস। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে অক্সিলারি ভার্ব হলো উইল, তাহলে আনলাম উইল, হোয়াট উইল, এর তমাল উইল, তার মানে উইলের পূর্বে কি আছে? তমাল, এটা যাবে পিছনে। তমাল উইল না হয়ে উইল তমাল, হোয়াট উইল তমাল। এরপরে ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, এই যে ইন্ট্রোডিউস মূল ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে। আমি তোমাদেরকে একটু আগে করিয়েছি যে ভার্বের মূল ভার্বের তলায় যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেখানে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। ডু মানে মূল ভার্ব হিসেবে ডু আসবে, অর্থাৎ হোয়াট উইল তমাল ডু, এই হয়ে গেল। অর্থাৎ ইন্ট্রোডিউসের পরিবর্তে এখানে ডু আসবে। হোয়াট উইল তমাল ডু, তমাল কি করবে? এই ডু এখানে প্র্যাকটিস, সরি এখানে ইন্ট্রোডিউস না দিয়ে এখানে ডু লিখতে হবে। তমাল উইল ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি স্মিথ, তাহলে হোয়াট উইল তমাল ডু, তমাল কি করবে? আচ্ছা, এখন 4 নম্বরের অ্যান্সার গুলো তোমরা দেখো। 4 এর 1 এ দেয়া আছে কি সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট। সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট in বগুড়া। তাহলে ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, এর অ্যান্সারটা কি হবে? যেহেতু এখানে আছে আমরা দেখে বুঝতে পারছি এখানে একটা প্লেস আছে, যখন প্লেসের তলে আন্ডারলাইন করা থাকবে তখন সবসময় আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। যদি টাইম থাকে তাহলে সেখানে হোয়েন দিয়ে প্রশ্ন করব। পেশা যদি বোঝায় সেখানে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। এভাবে
তো আমরা যেহেতু বুঝতে পারছি এখানে ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, এখানে বোঝা যাচ্ছে এখানে একটা জায়গার নাম, স্থানের নাম আছে, স্থানের তলে আন্ডারলাইন করা, অতএব আমরা এখানে অবশ্যই হোয়ার দিয়ে প্রশ্ন করব। তো বসালাম হোয়ার, হোয়ারের পরে কি আসবে, সবসময় ডাব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে সেটা আসবে, আর যদি না থাকে, যেমন এই বাক্যে সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে কি মূল ভার্ব। এই মূল ভার্বটা দেখতে হবে এটা প্রেজেন্টে নাকি পাস্টে। প্রেজেন্ট হলে ডু বা ডাজ, পাস্ট হলে ডিড, একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি। অর্থাৎ লিভস এখানে প্রেজেন্টে আছে এবং একই সাথে এখানে এস বাই এস আছে, অর্থাৎ আমরা কি লিখবো, ডাজ লিখবো। আবার বলি, যদি কোনো সেন্টেন্সে বা স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে মূল ভার্ব অনুযায়ী, অর্থাৎ মূল ভার্বটি যদি প্রেজেন্ট হয়, ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ডু বা ডাজ আসবে। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে। এটা লেখার পরে পর্যায়ক্রমে আবার সাজাতে হবে। হোয়ার ডাজ, এরপরে সাবজেক্ট আছে সৈকত, সৈকত লিভ। এখানে যে এসটা ছিল, এই এস এর কারণে মূলত ডাজ হয়েছে, অর্থাৎ এখানে আর কোনো এস বসবে না। হোয়ার ডাজ সৈকত লিভ উইথ হিজ প্যারেন্টস, কোয়েশ্চেন মার্ক। তাহলে সৈকত কোথায় তার বাবা মার সাথে বসবাস করে, এটার প্রশ্ন যখন করা হবে তখনই উত্তরটা এই যে ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, এই স্থানের মানে জায়গার নামটি চলে আসবে। অর্থাৎ এখানে উত্তর দেয়া আছে, তোমাকে এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন ওই প্রশ্নের উত্তরটি আন্ডারলাইন ওয়ার্ড হয়। এইভাবে তোমার সবসময় প্রশ্ন করতে হবে। অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডকে টার্গেট করে আমার প্রশ্ন তৈরি করতে হবে। আন্ডারলাইন না থাকলে যে কোনো ভাবে প্রশ্ন তৈরি করা যেত। এই সেন্টেন্সে হু দিয়ে প্রশ্ন করা যায়, হোয়ার দিয়ে প্রশ্ন করা যায়, হুম দিয়ে প্রশ্ন করা যায়, কত কিছু দিয়ে প্রশ্ন করা সম্ভব। কিন্তু যেহেতু এখানে জায়গার নাম আছে, এখন আর অন্যগুলো দিয়ে প্রশ্ন করা যাবে না, শুধুমাত্র হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড গুলোর, কোশ্চেন গুলোর যে স্ট্রাকচার তোমাদের এর আগের দিন বলেছিলাম, ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অবশ্যই একটা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, এরপরে পর্যায়ক্রমে বাকিগুলো বসবে।